এবং সেই খুনের মাত্রা ছিল পশুর চাইতেও খারাপ। রাজুর খুনের ঘটনা যারা দেখেছে, যেভাবে রাজুর উপরে নির্মম অত্যাচার করা হয়েছে, পশুভিত্তিক অত্যাচার করা হয়েছে, পিটিয়ে পিটিয়ে মারার পর তারপরে নিশ্চিত হওয়ার জন্য তাকে যেভাবে গুলি করা হয়েছে, জঙ্গলের পশু পর্যন্ত হার মেনে যাবে। শেষের দিকে আমাদের রাজ্জাক, রাজনৈতিক লড়াই পরস্পরের মধ্যে থাকতে পারে, অনেকের রাজনৈতিক লড়াই আছে, থাকবে, সারা জীবন থাকবে, কিন্তু রাজ্জাকের মতো একটা জলজান্ত ছেলে, যে ছেলেটা আমাদের হাড়পাঁজরের মতো ছিল, সেই ছেলেটাকে ওরা খুন করলো। আর খুন করে নওশাদ সিদ্দিকীর মতো একটা মিথ্যাবাদী দালাল তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাতে চেষ্টা করেছিল। এর জবাব আগামী দিনে দেবেন তো? জোরে বলতে হবে, দেবেন তো? এরা হলো কাপুরুষ, এরা সামনে লড়াই করতে জানে না, এরা মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানায়, মানুষকে প্ররোচিত করে, বিভ্রান্ত করে। সামনে লড়াই করার মুরদেদের নেই। সেই কাপুরুষদের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। এটা আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাথায় রাখতে হবে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় 65খানা রাস্তা পেয়েছে। সেই রাস্তা বলছে এটা নাকি নওশাদ সিদ্দিকীর জন্য হয়েছে, বলছে আমার জন্য তো হয়েছে। মানে দালালতি করে, অসভ্যতা করে, নোংরামি করে মানুষ। এই কত বড় নোংরা, কত বড় অসভ্য, এই বিষয়গুলো আমরা কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পারি। আমরা এত অভদ্রতা করতে পারি না, নোংরামি করতে পারি না, এত টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলতে পারি না। আমি একটা পোস্ট দেখছিলাম, যে লোকটা এসআইআর আগে বললো এসআইআর নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, যে লোকটা বললো এসআইআর এটা তৃণমূল কংগ্রেস মানুষকে আতঙ্কিত করছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে আতঙ্কিত করছে, আর সেই লোকটা আজকে হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে বলছে যাদের অ্যাডজুডিকেশন কিংবা ডিলিট হয়েছে তারা আমার সাথে যোগাযোগ করুন, 2-3টে নাম্বার দিয়েছে। মানে এরা হলো মুখ আর মুখোশটা এদের সম্পূর্ণ আলাদা। আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেদের বলি, আমাদের কষ্ট হয় কখন জানি, আমরা এখানে যারা বসে আছি, নিচে উপরে যারা বসে আছি, আমাদের প্রত্যেকের একটা পরিবার আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। কিন্তু যখন আমরা দেখি যে আইএসএফ এর বেশ কয়েকটি চ্যানেল আছে, ইউটিউবার আছে, এদের কিছু সোশ্যাল মিডিয়ার ছেলে আছে, তাদের মামাসি বলে কোনো জ্ঞান নেই, কি ধরনের নোংরা পোস্ট করে এটা যারা দেখেছে তারা নিশ্চিতভাবে কেউ কেউ তার বক্তব্যে বলেছে। আমি একটু অবাক হয়ে যাই যে আমাদের ভাঙড় বিধানসভা 300 ছেলে আজকে সোশ্যাল মিডিয়ায়, আমাদের পেজে যখন লাইভ হয় সকলের কাছে প্রায় লিঙ্কটা আছে, আমরা একটা করে যদি শেয়ার করি 300 শেয়ার হয়, আর সেই 300 শেয়ার যদি হয় তাদের যারা ফলোয়ার্স আছে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আমরা যদি একটা করে লাইক করি, আমরা একটা করে যদি কমেন্টস করি, তাহলে অনেক জবাব আমরা দিতে পারি। আমি দেখেছি বেশ কিছু ছেলে মেয়েরা আমাদের দলের, তারা হয়তো সোশ্যাল মিডিয়া তাদের নাম নেই, কিন্তু তারা চোখে চোখ রেখে এই আইএসএফ এর অন্ধভক্তদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে, তাদের জন্য সবাই মিলে একটা করতালি দেবে, তাদের জন্য খুব ভালো লাগে। আমি আমার ছোট ছোট ভাইরা যারা আগামী দিনে ভবিষ্যতে এই ভাঙড়ে, এখানে আমার সামনে যারা বসে আছে 20 থেকে 18 থেকে 30-35 পর্যন্ত বয়স, তার বেশি কারোর বয়স নেই, যারা আগামী দিনে এই ভাঙড় বিধানসভায় যারা নেতৃত্ব দেবে বিভিন্ন ভাবে। আপনারা ভাঙড়েরই সন্তান, ভাঙড়েরই ভূমিপুত্র, আপনারা দক্ষিণ 24 পরগনা ভূমিপুত্র। এই দক্ষিণ 24 পরগনা নিয়ে আমরা গর্ব করি, যে মাটির পবিত্র মাটি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি, যে পবিত্র মাটি আজকে
31টা বিধানসভার, গত 21-এ আমরা 30টা পেয়েছি। যে মাটি লোকসভাতে 4টে লোকসভাতে জিতেছি, 31টা বিধানসভাতে আমরা এগিয়ে আছি। সেই পবিত্র মাটি আজকে আমরা দুঃখ বলি, কষ্ট বলি, আজ ভাঙড় বিধানসভা আমাদের হাতে নেই, যার কারণে 5টা বছর ধরে এই বিধানসভাটা আজকে বন্ধ হয়ে গেছে। এই বিধানসভার একেবারে দক্ষিণ 24 পরগনার মানচিত্র থেকে যেন বাইরে চলে গেছে। কোনো রাস্তা নেই, ঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই। আমরা দেখি এই দক্ষিণ 24 পরগনার 30 জন বিধায়ক একদিকে তারা বিধানসভায় গোলা ফাটায়, আরেকদিকে তারা বিভিন্ন গ্রামে বিভিন্ন অফিসারদের কাছে গিয়ে, আমি যখনই কোনো ডিপার্টমেন্টে যাই দেখি আমাদের কোনো না কোনো বিধায়ক সেখানে বসে আছে। ব্যতিক্রম ভাঙড়। ভাঙড়ের বিধায়কের একটা কাজ আছে, একটু সেলফি তুলবে, কেউ কেউ ছবি তুলবে, মেয়েদের সাথে উনি একটু প্রেম করবে, বিয়ের প্রতিশ্রুতি দেবেন, তার সঙ্গে মাসের পর মাস, বছরের পর বছরে মেলামেশা করবেন, তারপরে তাকে ছুড়ে ফেলে দেবেন। কি আমি ভুল বলছি না তো? এটাই হচ্ছে তার কাজ। আমরা যারা সোশ্যাল মিডিয়ার ছেলেরা, আমরা এদের এই ধরনের নোংরা মানুষগুলোকে আমরা সোশ্যাল মাধ্যমে গণতান্ত্রিক ভাবে এদের উলঙ্গ করে দিতে পারি, কিন্তু আমরা সত্যিকারের বাস্তবতার মুখে দাঁড়িয়ে আমরা যারা আছি, আমাদের ছেলেরা প্রত্যেকেই তো আমাদের দলের সহযোদ্ধা, আমাদের দলের নেতা, দলের কর্মী। আমরা সত্যিকারের সেই বাস্তবতা নিরিখে আমরা এই কাজগুলো করছি। আমার মনে হয় বেশিরভাগ একটা অংশ আছে যারা নাম কষ্টে সোশ্যাল মিডিয়ায় নাম লেখায়, আর একেবারে কে বলার সময় খুব সঠিক কথা বলছিল যে আমাদের নেতাদের কাছে আমরা নাম চেয়েছিলাম যে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যে ছেলেগুলো সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, টুইটার থেকে শুরু করে, যারা লাইভ থেকে শুরু করে, কমেন্টস থেকে শুরু করে বিভিন্ন কিছু পারদর্শী, সেই ছেলেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়া করতে হবে, তাদের নামটা দাও। কিন্তু ওই যে একটা প্র্যাকটিস আছে আমাদের, না আমার নিজের লোকটা কি করে হবে, আমার নিজের লোকটা কিভাবে করবে, আমার নিজের লোকটা কিভাবে নেতা হবে, এই প্র্যাকটিসটা ভাঙড়ের মাটি থেকে আগামী দিনে দূর করে দিতে হবে, তা না হলে ভাঙড় কোনোদিন এগিয়ে যেতে পারবে। আজকে যারা সোশ্যাল মিডিয়ার ছেলেরা যারা আছে, আমরা এখনই বুঝতে পারবো যে আমাদের যে লাইভ হচ্ছে, এই লাইভে এখানে তো আমরা 400 জন আছি, 400 প্রায় 450 মতো আছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের নেতারা যারা আছে, আমি তাদের খুব একটা পোস্ট দেখি না, এটা একেবারে বাস্তব, সত্যিকারের কথা বলছি। শোনো, আমরা চাষ যখন করি দেখবেন সামনের হাত যেদিকে যায় পিছনের হাত সেদিকে যায়। আমাদের নেতারা যদি 10 পা হাঁটে, 2 পা কর্মীরা হাঁটতে বাধ্য, কিন্তু বোধহয় কোথাও সেই জায়গা থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। আমি আমাদের সহকর্মীদের বলবো, মাত্র আমাদের সামনে 1 মাস থেকে 1 মাস 20 দিন টাইম আছে। আমি আপনাদের সম্মতি নিতে চাই, এই 1 মাস থেকে 1 মাস 20 দিন আমরা লড়াইয়ের মাঝখানে থাকতে পারবো? আপনাদের যা গোলার, দু একজন তো হাতি তুলছে না, আপনাদের যা গোলার যা আওয়াজ, কি পারবো তো? ভালো করে বলো, এই আওয়াজটা প্রথম মুহূর্তে কি হয়েছে? আমাদের নেতারা কি রাজি আছে নাকি? এটা তো ওদের দেখে করছে। জয় বাংলা। আমার অনুরোধ আপনাদের, আমি জানি অনেক গরিব ছেলে আছে আমাদের, এখন আইএসএফ এর মতো হারামের তো পয়সা নেই আমাদের ছেলেদের। আইএসএফ এর মতো তো আমাদের দল ও বিজেপির কাছ থেকে টাকা নেয় না। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আমাকে একটা আইএসএফ এর নেতা আমাকে বলল যে গত 2 মাস 3 মাস আগে আইএসএফ এর একজন নেতা আছে, তার নামটা আমি আর বলছি না, সৌদি আরবে চলে গেছে, সেখান থেকে কালেকশন করে নিয়ে এসে এখানে দলের কিছু পান্ডা আছে তাদের মধ্যে ভাগ করে দিয়েছে, নিজে অর্ধেকটা নিয়েছে। আমি আমার সূত্র মারফত খবর পেলাম যে ভাঙড়কে রক্তাক্ত করতে হবে। ঠিক
ঠিক পঞ্চায়েতের ইলেকশনের মতো বোমাবাজি চালাতে হবে। তার জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় 3 লাখ টাকা করে ইতিমধ্যে বোমা বারুদ কেনার জন্য দিয়েছে। তার প্রমাণ আমরা পেলাম কি? তার প্রমাণ পেলাম আমরা পোলেহাট দিয়ে আমাদের গাড়ির উপরে বোম চার্জ হলো। আমাদের সাথে 13খানা গাড়ি। খয়রুলের উপরে অ্যাটাক হলো সন্ধ্যায়, লাইট অফ করে দিয়ে। আমাদের সুরাবুদ্দিন থেকে শুরু করে 3-4 জন ছেলে ইঞ্জুরি হলো। আর অবাক হয়ে যাচ্ছি, কত বড় মিথ্যা কথা। আমি জানি না এদের ওই ভাষাটা বলতে পারছি না, মিথ্যা কোন জায়গা থেকে হয়েছে আমি জানি না। এদের বলছে নাকি আমাদের গাড়িতে নাকি আমরা বোমা মেরে নাকি ওদের নামে ধরে দিচ্ছি। আমরা এত বড় কাপুরুষ হয়ে গেলাম। আমি ভাবতে পারছি না কত বড় নোংরা এরা। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কাটতে না কাটতে আইএসএফ এর নেতা আরিফ বিল্লাহ তার বাড়ি থেকে 3 ড্রাম বোমা আর একটা বড় বন্দুক উদ্ধার হলো। তাহলে ওটাও নাকি একটা মহিলা বলছে, আমি দেখলাম, বলছে তৃণমূলের ছেলেরা বাড়ি মতো ঢুকে দিয়েছে। ভাবতে পারেন। আর নৌসাদ বলছে রান্নাঘরে বোমা রাখে। রান্নাঘরে বোমা রাখে না কোথায় রাখে? তোর বাড়িতে গিয়ে রাখবে? হ্যাঁ, লোক ঘরের মধ্যে বোমা রাখে। কাপুরুষ। ভাবতে পারছি না কি ধরনের নোংরামি চলছে। এর জবাব একমাত্র দিতে পারে আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেরা। আমাদের ছেলেরা বাঘের বাচ্চার মতো লড়াই করতে হবে। ভাঙড় সোশ্যাল মিডিয়া কাপুরুষ নয়, এই শপথ আজকে সকলকে নিতে হবে। কি পারা যাবে? আজ থেকে শুরু হবে আমাদের নতুন খেলা। ভাঙড়ের মাটিতে মিথ্যা কথা বলে বোকা বানিয়ে আব্বাস জলসা করতে এসছে পদ্মপুকুরে। পদ্মপুকুরে এসে জলসা করে যাচ্ছে আর মেয়েদের বলছে, বলে আমার ভাই তোমাদের জন্য আছে। বোঝো, আমার তো ভয় হয় এখন। এই কথার মধ্যে তো অনেক কিছু ব্যাখ্যা করলে অনেক কিছু হবে, কারণ ওর দিকে তো অনেকের সন্দেহ হয় ছেলেটা যে কি ধরনের যন্ত্র, সে তো আমরা সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। আর বিলকিস একদম উপলব্ধি করতে পেরেছে। ভাবতে পারছেন, একজন মহিলা যখন বলে ওর গায়ে কটা তিল আছে আমি বলে দিতে পারি, এর চাইতে আর কি প্রমাণ দেবে? তারপরেও নাকি তাকে প্রমাণ দিতে হবে, কোর্টে প্রমাণ দিতে হবে। এইটা যদি একটা সাধারণ কোন ছেলে এই ধরনের কোন কাজ করতো, তাকে জেলে থাকতে হতো। কি ঠিক বলছি তো নাকি? আমি অবাক হয়ে গেলাম। অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে পয়সা থাকলে সম্মান, নেতা হলে সম্মান। আমি ভাবতে একটু অবাক লাগছে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি তখনই আমাদের আস্থা হারিয়ে যায়, যখন বিচার ব্যবস্থার লোকেরা এই ধরনের লোকগুলোকে খালাস করে দেয়, ছাড় দিয়ে দেয়। এটাই আমাদের কাছে লজ্জা। আমি তাই আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার ছেলেদের কাছে আমি অনুরোধ করব, যদি 30 আর 20 50টা দিন যদি বুক চিতিয়ে লড়াই করতে পারেন, আগামী দিনে ভাঙড়ে নতুন সূর্য উঠবে, কেউ আটকাতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছি। আর আমাদের নেতাদের বলি, আমাদের কিছু নেতা আছে, তাদের লজ্জা থাকা উচিত। নেতাদের যে ভূমিকা থাকা উচিত, সেই নেতাদের সেই নেতৃত্বমূলক মনোভাব তাদের নেই। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় লজ্জা। আমি আজ 3 বছর ধরে দেখছি। আপনি ভাবতে পারেন, আমি একটা ইফতার পার্টি করব, আমরা প্রত্যেকটা অঞ্চলে একটা করে লিস্ট দিয়ে দিয়েছি। এটা কি শুধু সকালবেলার একার দায়িত্ব সেখানে যাওয়ার? হ্যাঁ, কি একার দায়িত্ব না সকালে যাওয়ার দায়িত্ব? অন্তত সামনের সারি যারা আছে তাদের টিম করে সেখানে যাবে। আমি কালকে আলিগঞ্জে ওখানে ইফতার করতে গিয়ে 4-5 জন নেতা পেয়েছি, তার বেশি আমি পাইনি। কেন? কারণটা কি? আমরা তো একটা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই করছি, খুনির বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের বাড়িতে অনেক ভালো রান্না হয়, খাওয়া দাওয়া হয়, এটা আমি জানি। আমাদের তো হয়, আমাদের তো ইচ্ছা করে পরিবারের সঙ্গে ইফতার করতে, কিন্তু আমরা আজকে মানুষের জন্য তো লড়াই করছি। সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম।
আজকে মানুষের জন্য তো আমরা লড়াই করছি। যদি 10-20টা 200 মানুষের সঙ্গে ইফতার করি তার আনন্দটা আলাদা। সেখানে মাছ মাংস না পেয়ে সেখানে যদি একটু ডাল ভাত পাই সেখানে সবচেয়ে বড় আনন্দের, এটাই আমরা বুঝি। কিন্তু আমার দুর্ভাগ্য এইটা, আমি জেলার সঙ্গে আমি ভ্রমণকে একটু মেলাতে পারছি না। আমরা অনেক বড় বড় কথা বলি, আমরা ইউনিটির কথা বলি, জেতানোর কথা বলি, অনেক বড় কথা বলি, কিন্তু আমাদের এই মানসিকতা আমরা তৈরি করবো না যে আলিনুর বলি, কাশিমুল বলি, কি খয়রুল বলি, কি মহসিন বলি, একটা ইফতার পার্টি করছে, কত কষ্ট করে তারা। সেই ইফতার পার্টিতে আমরা সবাইকে তাকে উৎসাহিত করি, আমাদের নেতাদের বলছি। আমি একটু অবাক হয়ে যাচ্ছি। নিশ্চিতভাবে এই মিটিং এর পরে আমরা আমাদের নেতাদের দেখেছি, তাদের সঙ্গে একটু বলবো। দেখুন, লড়াই করতে গেলে বীর পুরুষের মতো লড়াই করতে হয়। লড়াই করতে গেলে তার কতগুলো প্রত্যেকটি কৌশলকে সাকসেসফুল করতে হয়, তারা বলে সেই লড়াই জেতা যায় না। এবারের লড়াইতে তো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক নেই, গতবারের লড়াইতে অনেক বিশ্বাসঘাতক ছিল। এখন অনেক বিশ্বাসঘাতক বাজারটাকে গরম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করার জন্য অনেক কথা বলছে। বলতে দিন। সেই একটা আছে না যে আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানতদের চিতা আমি জ্বালাবই, চিতা আমি জ্বালাবই, এই যে একটা সময় যারা করছে করতে দিন, সময় আছে। সুদে আসলে কোড়ায় গন্ডায় আমরা কিন্তু এটাকে আদায় করব। কি সবাই একমত তো? বেঈমানের সঙ্গে। আর আরেকটা কথা বলি, আমাদের যারা নেতারা আছেন, নিজেদের ভাই ব্রাদার আত্মীয় পরিজন ছেলে মেয়ে আগে তাদেরকে কন্ট্রোল করুন, তবে আপনি মানুষের কাছে যাবেন। এটা আমি খুব পরিষ্কার ভাবে বলছি। আমি একজন বড় নেতা, আমি একজন প্রধান, আমি একজন উপপ্রধান, আমি একজন বড় পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, আমার নিজের ভাই বিরোধিতা করছে, আমি তাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারছি না। আমার নিজের ছেলে আমার বাইরে, পিছন থেকে কলকাতা নিত যে তুই ওদিকে যে আমি এদিকে আছি। আমি গতবারে আমার জীবনতলাতে দেখেছি, আমার বুথ সভাপতি সে আমাদের নেতা, শুধু ভ্রমণ নয়, আমার বুথ সভাপতি সে আমাদের দলে, আর তার ছেলেকে বলে দেয় তুই ওদিকে থাক। মানে যেদিকে বাঁধবে সেদিকে আছে। মানে বুঝতে পারছেন অবস্থাটা? এরা হলো কাপুরুষ। এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ করে সে হচ্ছে কাপুরুষ। হ্যাঁ, গণতান্ত্রিক দেশ অনেকের আছে, সে শোনে না, হয় না, আলাদা প্রশ্ন। আমি চেষ্টা করেছি তার সঙ্গে আমার পুরো এই 1.5 মাস 1 মাস 20 দিন আমার তার সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। কারণ এই লড়াই আমাদের প্রত্যেকটা হাজার হাজার মানুষের মায়ের মাথা সিঁদুর হাতের চুরি রক্ষা করার লড়াই, আমাদের সন্তানদের পিতৃহারা মাতৃহারা অনেকে হবে তাদের রক্ষা করার লড়াই। এই লড়াই আমাদের ভাঙনের উন্নয়নের লড়াই, শান্তির লড়াই, আগামী দিনে বাঁচার লড়াই, 5 বছর তৃণমূল কংগ্রেসের মুখে হাসি ফাটানোর লড়াই। সেই লড়াইকে আমরা করছি। আমাদের প্রত্যেকে বুঝতে হবে, আমরা পরিবারের সব কাজ করি, তার সঙ্গে 2 ঘন্টা আমি পার্টির কাছে যুক্ত করি না। আমাদের অসুবিধা কোথায়? আজকে যাদের চাল নেই, চুলো নেই, আজ 5 বছর যারা সর্বনাশ করে দিল ভাঙনটাকে, আজকে তাদের পিছনে যারা অন্ধ ভক্ত এখনো পর্যন্ত বলছে ওদের ওইটাতে ছাপ মারলে নাকি জান্নাতে যাওয়া যাবে। অবাক হয়ে গেছে। এটা কোন সংস্কৃতি, কোন কালচার? দেখুন, যে অপমান, যে ধরনের কথাবার্তা আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন শুনিনি, আজকের ভাঙড়ে এসে গত 2 বছর ধরে আমাদের শুনতে হচ্ছে। কেন জানেন? এরা আক্রমণ করছে কেন? এরা কোনো দিক থেকে পেরে উঠছে না। এরা গণতান্ত্রিক ভাবে লড়াই আমাদের সঙ্গে নেই। এরা মানুষের একটা খড়কুটো পর্যন্ত দিতে পারে না, গ্রামে একটা রাস্তা, 1 ফুট রাস্তা করতে পারে না। যার কারণে এদের বড় জ্বালা, মিথ্যা কথা বলে, সেই হিটলারের সেক্রেটারি গোয়েবলসের মতো মিথ্যা কথা বলে ক্ষমতা দখল করা। এই আস্তে কথা বলো না। হিটলারের একজন সেক্রেটারি ছিল, আমাদের ছেলেদের বুঝতে হবে, সব তো বাচ্চা ছেলে, তার একটা সেক্রেটারি ছিল, তার নাম ছিল মিস্টার গোয়েবলস। এই গোয়েবলসের কাজটা কি ছিল জানো?
প্রতিদিন একটা করে মিথ্যা কথাগুলো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার করে বলা, কোন একটা সময় মানুষ সেটাকে সত্যি বলে মনে করত। আজকের এই বাংলার গোয়েবলস হচ্ছে এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা এই মিথ্যা কথাটা এত সাজিয়ে, এত গুছিয়ে, এত রঙে, এত ঢঙে বলতে পারে, যেটা বাংলার 294 জন বিধায়ক কেউ বলতে পারে না। এর সমকামী একটা আছে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এই দুজন পারে, আর অন্য কেউ পারে না। আমি একদম খুব পরিষ্কার বলছি, সমকামী, সরি এটা সহযোগী আর কি, মানে সমকামী বললে তো আবার সে কি হয়ে যায়, এ আবার আরেক জ্বালা। যাই হোক, এটা তার সহযোগী হিসেবে কাজ করে এই দুজন। আমি আপনাদের কাছে, আমার ছোট ছোট ভাইরা যারা আছে সামনে, আমি তাদের কাছে অনুরোধ করব, আমাদের মাটি কামড়ে রেখে এই ভাঙড়ের মাটিতে লড়াই করতে হবে। প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকেই ঠিক করুক, দলের সিম্বলটা আমাদের কাছে সবচেয়ে বড়। কি আমাদের ছেলেরা একমত তো? আমি নেতাদের বলছি না, কিন্তু আমি সামনে ছেলেদের বলছি, দলের সিম্বলটা আমাদের কাছে বড়। যাকে ক্যান্ডিডেট করবে তাকে নিয়ে লড়াই করব। নেতারা কি একমত সবাই? আচ্ছা, আমাদের একজন সোশ্যাল মিডিয়ার বন্ধু, আমাদের প্রিয় নেতা সাহেব ভাই, আপনারা ছিলেন, এতক্ষণ ছিলেন, আপনারা জানেন ওনার আব্বা অসুস্থ হয়ে গিয়েছিল, এখানে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করব। একটু সবাই উঠে দাঁড়ান, শুরু করুন। ধন্যবাদ। তাই আমি আমার বক্তব্য একদম শেষ করব। আমাদের ছেলেদের বলবো যে এই যে এসআইআর এ গতকাল ফাইনাল লিস্ট বেরিয়েছে, আপনারা জানেন, সেই ফাইনাল লিস্টে যেটা অ্যাডজুডিকেশন আছে, এটা বাদ বলে ধরে নেবেন না আপনারা। কারণ এই অ্যাডজুডিকেশন যেটা আছে, এটা প্রত্যেকটা এসডি অফিসে, প্রত্যেকটা বিধানসভায় একজন করে জজ সাহেব এসছেন। সেই জজ সাহেবকে আমাদের যারা ইলেকশন কমিশন যে নামগুলো ফেরত পাঠিয়েছে, আমাদের যারা এই আরো আছে, তারাই জজ সাহেবদের বোঝাচ্ছে যে এটা সঠিক। সেখানে দাঁড়িয়ে কিছু জজ সাহেব মোটিভেটেড আছেন, যারা হয়তো অ্যালাউ করছেন না, আবার কেউ কেউ সঠিকভাবে অ্যালাউ করছেন। আমরা জজ সাহেবদের সম্মান করি, বিচার ব্যবস্থা সম্মান করি, আমরা জানি তারা সঠিক কাজটা করবেন, এই আত্মবিশ্বাস আমাদের আছে। কিন্তু তারপরেও যাদের নাম ডিলিট হবে, ডিলিট যতক্ষণ না হবে ততক্ষণ আপনি মনে করবেন না যে আপনার নামটা বাদ গেছে। অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন। এটা আপনার এই অ্যাডিশনাল একটা লিস্ট বেরোবে, এটা যেদিন পর্যন্ত নমিনেশন হবে, ধরুন আমি সাপোজ বলছি ভাঙড় বিধানসভা বা ক্যানিং পূর্ব বিধানসভা, যেদিন নমিনেশনের ডেট হবে সেই দিন পর্যন্ত এই নামগুলো ভোটার লিস্টে এডিশন মানে সংযোগ হতে থাকবে। এটা সবাই মনে রাখবেন, এটা সকলকে বোঝাতে হবে। প্রচুর মানুষ খাওয়া দাওয়া কাল থেকে ছেড়ে দিয়েছে, তারা অ্যাডজুডিকেশন শব্দটা বুঝছে না, তারা মনে করছে আমার নামটা বাদ। আর যারা ডিলিট হয়েছে তারা তো অনেকে মুমূর্ষ অবস্থার মধ্যে চলে গেছে, তারা নানান চিন্তা ভাবনা করছে, তাদেরকে সাহস যোগাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস আছে, আমরা সব ধরনের সহযোগিতা করব। আমি এই আপনারা যে নাম্বারটা এক্ষুনি ফেসবুকে করলেন, এই ফেসবুকে করার পরে আমি বোধহয় ওই তখন আমরা মিটিং করছিলাম, দেখলাম বোধহয় শতখানেক ফোন চলে এসছে, শতখানেক ফোন চলে এসছে। এটা আমরা দেখলাম মানুষ যে কত আতঙ্কের মধ্যে আছে, এই ইলেকশন কমিশন যে কত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আমার নিজের নাম আছে, আমার নিজের মার নাম নেই,
মার নামে অ্যাডজুডিকেশন, আমার নিজের বোনের নামে অ্যাডজুডিকেশন, আমার বোন বিয়েলো তার নিজে অ্যাডজুডিকেশন। ভাবতে পারছেন কি ধরনের এইরকম সারা বাংলা জুড়ে। এক্ষুনি আমি দেখলাম একজন মন্ত্রী আমাদের গোলাম রব্বানী সাহেব, তার নামটা অ্যাডজুডিকেশন এসছে। আমাদের মমিনুল ভাই এখানে ওর অ্যাডজুডিকেশন। রাকেশ আছে, ছেলেটা ভালো মোটামুটি, তার নামও অ্যাডজুডিকেশন এসছে। তাই এখন করণীয় কিছুই নয়, যেগুলো ডিলিট হচ্ছে সেগুলো 6 নম্বর ফর্ম ফিল আপ করা, আর যেগুলো অ্যাডজুডিকেশন আছে এইগুলোকে আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করছি। আমি আশা করি বিএলআররা সঠিক কাজ করেছেন, এআরও বা এইআরওরা সঠিক কাজ করেছেন। নিশ্চিতভাবে আস্থা রাখুন। আমাদের ভাঙড় বিধানসভায় যদি কাটা যায় খুব কম নাম কাটা যাবে, এটা আমি আজকের এখানে বললাম, এটাই দেখবেন কার্যকরী হবে। কিন্তু সবচাইতে বড় বিপদ হয়েছে আমার ক্যানিং পূর্ব বিধানসভায়। 33,000-এর মধ্যে আমি যা শুনছি, একদম দেখে দেখে মুসলিম বুথগুলো সেখানে 50% নাম কেটে দিচ্ছে, এবং এই যত নাম এসছে সব 90% মুসলিম। মুসলিম বিধানসভা, মুসলিম ব্লক, মুসলিম অঞ্চল, মুসলিম বুথ পরিকল্পনা করে কাটছে। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, এই বাংলার গাদ্দার মির্জাফর বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী বাংলার মানুষের যখন অ্যাডজুডিকেশনের মধ্য দিয়ে মানুষ আতঙ্ক তৈরি করছে, ডিলিট করে দিচ্ছে, সে চার পায়ে নৃত্য করছে। ভাবতে পারেন? আমি আশা করি আমার সমস্ত সহকর্মীরা নিশ্চিতভাবে আগামী দিনে প্রতিটি লড়াইতে আপনারা অংশগ্রহণ করবেন, এবং যে অঞ্চলে যারা আছেন সেখানে যে ইফতার মজলিসগুলো হবে, আমরা ইতিমধ্যে একটা পোস্ট করে দিয়েছি, আপনারা দেখবেন প্রত্যেকটা নেতার কাছে আছে। ভাঙড়ের আমি প্রায় 100 জনের কাছে আমি দিয়েছি। সেই ডেটে চেষ্টা করবেন এই ইফতার মজলিসে অংশগ্রহণ করার। আর আপনারা সকলেই আছেন, আমরা এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা একটা এখান থেকে কলেজ রোড পর্যন্ত 100 মিটার, আমরা বাইক সব এখানে আছে থাক, আমরা 100 মিটার একটু র্যালি করব। র্যালি করে আমরা ফের এখানে চলে আসবো, এখানে এসে শেষ করে দেবো। আর আমাদের যারা নেতারা আছে থাকবেন, আমরা এই মঞ্চে যারা আছেন তাদের বলছি যে আমরা একটু 10 মিনিটের জন্য একটু আলাদা করে বলবো, তারপরে সকলে বাড়ি যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আচ্ছা, আমাদের কোন দলের সদস্য বা বুথ সভাপতি এরকম যদি কারোর নাম বিলীন হয়ে যায়, তাহলে দাদাকে জানাবেন বা আমাকে জানাবেন।